এটা যে আগে এই বোর্ড পরীক্ষাতে একটা ভালো নম্বর নিয়ে আসো, দেন তুমি এইখানে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবা। বুঝতে পারছো? চান্স পাওয়া না, পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবা। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। তাহলে এখানে পরীক্ষাগুলোতে টিকতে হবে। তাহলে প্রতিযোগিতাটা বুঝতে পারছো যে কত বেশি প্রতিযোগিতা। এবার এটা তো আমি বুয়েট কুয়েট রুয়েট চুয়েটের কথা বললাম, ঠিক একইভাবে ইউনিভার্সিটিগুলো ডিইউ আর ইউ যাদের ধরো ইসে পড়ার ইচ্ছা, ভার্সিটিতে পড়ার ইচ্ছা, সেখানেও দেখবা প্রত্যেকটা জায়গায় লিমিটেড সিট। বিশেষ করে ডিউর প্রতিযোগিতাটা তো মারাত্মক প্রতিযোগিতা। এক সিটের বিপরীতে 70-80 জন মনে হয় পরীক্ষা দেয় আর কি, এক সিটের বিপরীতে, একটা সিটের বিপরীতে। তাহলে কি প্রতিযোগিতামূলক পরীক্ষা, বুঝতে পারছো? এখানে ধরো ফিজিক্স থেকে মার্ক থাকে কত? মার্ক থাকে হচ্ছে 25, আর রিটেন থাকে মনে হয় 10-15 মনে হয়, রিটেন থাকে 15, কিছু রিটেন কোশ্চেন অ্যান্সার করতে হয়, আর এমসিকিউ থাকে 25টা। তবে ঢাকা ইউনিভার্সিটির যে এমসিকিউ এর কোশ্চেনগুলো বিগত বছরে আমরা যে প্যাটার্নটা দেখছি ভাই, মানে মারাত্মক লেভেলের কোশ্চেন। একেবারে গভীর কনসেপ্ট ক্লিয়ার না থাকলে পরীক্ষার হলে অ্যান্সার করা কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার। আর মেডিকেলের কথাটা আমাদের মনে হয় সবচেয়ে মজার পরীক্ষাটা হচ্ছে মেডিকেলের পরীক্ষা। মেডিকেলের পরীক্ষাটা এমসিকিউ টাইপ, কত মার্কের? 100 মার্কের এমসিকিউ পরীক্ষা। 100 মার্কের এমসিকিউ পরীক্ষা। তো সেই এমসিকিউ পরীক্ষার মধ্যে ফিজিক্স থেকে থাকে মনে হয় 20 মার্ক, ঠিক আছে? এটা ধরো হ্যাঁ 20ই থাকে মনে হয়। তো ফিজিক্স থেকে 20 মার্ক থাকে, কথা বুঝছো? তো মেডিকেলের এমসিকিউগুলা খুব সহজ সহজ এমসিকিউ, বাট ইনফরমেশন, বিশেষ করে এমসিকিউগুলা ধরো মানে ডিইউতে ম্যাথমেটিক্যাল এমসিকিউ আসবে ফিজিক্স থেকে, বুয়েট কুয়েট রুয়েট চুয়েট এখানে তো সব ম্যাথই আসে। এই যে কুয়েটে এখানে যে ম্যাথগুলো দেয়, একটা ম্যাথের এমসিকিউ এর মার্ক হচ্ছে 5 মার্ক, এমসিকিউ এর মার্ক 5 মার্ক বা 6 মার্ক এরকমও দেয়। তাহলে বুঝতে পারছো ওগুলা কি এমসিকিউ? 5 মার্কের একটা এমসিকিউ আসলে একটা ম্যাথ তুলে দিছে, শুধু ম্যাথটা করার জায়গা দেয় নাই, শুধু অপশনগুলো বলে দিছে। বুঝতে পারছো? তাহলে ম্যাথই আসে। কিন্তু মেডিকেলের যে এমসিকিউগুলো ওগুলো আসলেই এমসিকিউ, অনেক সময় ওই যে ইসাক স্যারের বইয়ের অনুশীলনী থেকেও তুলে দেয়। তাহলে তো ভাই এটা সহজ উত্তর হচ্ছে না, এটা সহজ না। মেডিকেলের এমসিকিউগুলোর জন্য বইয়ের বাংলা লেখা বেশ খুঁটিনাটি, খুব ভালো করে ইনফরমেশনগুলো খুব ভালো করে পড়তে হবে। তো বই খুললেই তুমি দেখতে পারবা কত 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 ধরনের ইনফরমেশন, ঠিক আছে? মানে মুখস্থ বিদ্যায়তে একটু বেশ পারদর্শী হলে মেডিকেলে বেশ ভালো একটা সিট দখল করা যাবে। বাট আমার মনে হয়, আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে মেডিকেল পরীক্ষাটা সবচেয়ে কঠিন পরীক্ষা, কারণ এখানে মনে করো যে প্রতিযোগিতা অনেক বেশি। এখানে এরা কি করে, বুয়েট কুয়েট রুয়েট নির্ধারণ করে দেয় এতজন পরীক্ষা দিতে পারবা, কিন্তু এখানে কিন্তু এই নির্ধারণের ব্যাপারটা নাই, শুধু প্লাস পাইলেই তুমি পরীক্ষা দিতে পারবা। সারা দেশে একযোগে একটা বিশাল আনুষ্ঠানিক আবহে পরীক্ষাটা হয়, তো এখানে কিন্তু প্রতিযোগিতাটা অনেক বেশি। বুঝতে পারছো? তাহলে আমাদের বোর্ড পরীক্ষাটা প্রতিযোগিতামূলক পরীক্ষা না, আমরা দেখলাম এই পরীক্ষাগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা। এখন বোর্ডের গোল্ডেন এ প্লাস নিয়ে তুমি বসে আসো, তুমি একটা ভালো প্রতিষ্ঠানে তোমার লক্ষ্য অনুযায়ী, আমি বারবার এই কথাটা বলি, তোমার লক্ষ্য অনুযায়ী তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তোমার জোর করে আমি মেডিকেলে পাঠাতে চাচ্ছি না। তাহলে তোমার যেটা লক্ষ্য, সেই লক্ষ্য অনুযায়ী একটা সিট তোমার এখানে দখল করতে হবে। তো এর জন্য ভালো ভালো করে পড়াশোনা করতে হবে, বেশ জোর দিয়ে পড়াশোনা করতে হবে, প্রথম থেকেই জোর দিয়ে পড়াশোনা করতে হবে। কথাটা বোঝা গেছে? ক্লিয়ার? এই যে আমার যে ফেভারিট স্টুডেন্ট যার কথা বলতেছি, আবুল, ও কিন্তু এগুলা বুঝতো না, এগুলো জানতো না, ঠিক আছে? ও রেগুলার ক্লাসও করতো না। আমরা যে সাইকেলের ক্লাসগুলো নিই, রেগুলারের ক্লাস রেগুলার করতে হবে, একেবারে নিয়মিত করতে হবে, ক্লাসের পাহাড় জমানো যাবে না। তা আবুল কি করতো, একটা ক্লাস করলো, 2 নম্বর ক্লাস করলো, 3 নম্বর ক্লাস আর ভাবে আচ্ছা রেকর্ড থাকবে, এটা আমি পরে করে নেব। তো আবুল কি করতো, রেকর্ড ক্লাস ওইভাবে জমায় রাখতো, পরে গিয়ে ওই আবুল রেকর্ড ক্লাসগুলো আর করতো না। তো রেকর্ড ক্লাসগুলো না করতে করতে কি হলো, ক্লাসের একটা পাহাড় জমে গেল। তারপরে যখন মনে হইলো আমার পড়াশোনা করতে হবে, তখন দেখে আরে তো বিশাল সিলেবাস, বিশাল ক্লাস, অনেক অনেক ঘন্টার ক্লাস আমার জমে আছে, এখন কি করবো আমি, তখন কিন্তু দিশা হারায় ফেলে। বুঝতে পারছো? তাহলে আবুলের মতো হওয়া যাবে না। হ্যাঁ, আর আমাদের কোর্সগুলোতে যে ফিচারগুলো আছে অলরেডি তোমরা অনেক কিছু জেনে গেছো। তো কি, ফেসবুক এবং ওয়েবসাইটে লাইভ ক্লাস হবে, এই যে 2 জায়গায় এখন তোমরা যেমন লাইভ দেখতে পাচ্ছ। প্রথম ক্লাসে অনেকের এই যে বুঝে উঠতে সমস্যা হচ্ছে, মাঝে মাঝে ভিডিও নাই হয়ে যাচ্ছে, মাঝে মাঝে সাউন্ড নাই হয়ে যাচ্ছে, একটু ওয়েব অ্যাপ থেকে বের হবা, বের হয়ে আবার ঢুকবা, ফেসবুক থেকে বের হবা, বের হয়ে আবার ঢুকবা, দেখবা অপূর্ব ভাই ক্লাস নিচ্ছে। তারপরে সাইকেল ভিত্তিক বইয়ের কথাটা সুন্দর করে বুঝাই দিছি। ডেডিকেটেড ডিসকাশন গ্রুপ, ধরো ক্লাসে অনেক সময় যা পড়াইছি তুমি ধরো বুঝতে পারো না, ক্লাসে এখানে কমেন্ট করছে, আমি ধরো চেক করতে দেখি নাই, আমার মিস হয়ে গেছে, এখন তুমি ধরো ওই জিনিসটা বুঝো নাই, বা স্লাইডের একটা জায়গায় তুমি বুঝতে পারো না, তুমি সাথে সাথে ডিসকাশন গ্রুপে ওইটা স্লাইডের স্ক্রিনশট নিয়ে, বা তোমার খাতার যে কোনো প্রবলেম, তোমার বইয়ের যে কোনো প্রবলেম হইতেই পারে, তুমি ছবি তুলে ওখানে পোস্ট দাও, ঠিক আছে? আমাকে একটু মেনশন করে দিও, বা মাস্টার ভাইকে একটু মেনশন করে দিও, আমরা রিপ্লাই দিয়ে দিব, বা আমাদের রিপ্লাই দেওয়ারও দরকার হবে না। অনেক সময় দেখবা তোমাদের মধ্যে থেকে নিজেরা রিপ্লাই দিয়ে দিচ্ছ। তো এই কারণে ডিসকাশন গ্রুপ, ডিসকাশন মানে কি, নিজেদের মধ্যে আলোচনা। তো অনেক সময় কোনো প্রবলেম নিয়ে যখন তোমরা আলোচনা করে পড়াশোনা করবা, তখন দেখবা একজনের সাথে আরেকজন আলোচনা করে পড়াশোনা করলে, আমরা যখন পড়াশোনা করতাম, আমি রেসিডেন্সিয়ালে পড়াশোনা করছি, তোমাদের মাসুর ভাইও রেসিডেন্সিয়ালের স্টুডেন্ট। রেসিডেন্সিয়াল হচ্ছে যে গণভবনের সামনে যে কলেজটা ছিল, বা ছিল কেন বলতেছি, আছে। তো ওই কলেজটা হচ্ছে রেসিডেন্সিয়াল। তো আমরা ডিআরএমসির স্টুডেন্ট, তো আমরা কি করতাম, নিজেদের মধ্যে একটা ম্যাথ নিয়ে যখন টিচার থাকতো না, কলেজে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতাম। বুঝতে পারছো? তো এই নিজেদের মধ্যে আলোচনা করলে কি হয়, অনেক সময় ধরো যে আমি একটা জিনিস ভুল বুঝতেছি, বা আমি বুঝতে পারতেছি না, তুমি আমার সেটা বুঝাই দিলা, আবার তুমি বুঝতেছো না, তো তোমার আমি সেটা, তোমার বন্ধু সেটা তোমার বুঝাই দিল, এইভাবে আলোচনা করে পড়লে ভালো হয়। তো এই ডিসকাশন তোমরা বাইরেও মানে ডিসকাশন তো ধরো কলেজে গিয়ে করবা, বা বন্ধুদের সাথে আলোচনা করবা, আর ডিসকাশন গ্রুপটা একটা দিছি যাতে আমরাও দেখতে পারি জিনিসগুলো। আর্কাইভ ক্লাস তো তোমরা জানোই, আর্কাইভ ক্লাসের কথা আর কি বলবো। অনেক সময় যে অনেক কলেজে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট একসাথে, তো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যেহেতু একসাথে, এই যে দেখো
সাইকেলে এই যে ওই ব্যাপারে ঢুকবা, সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4, সাইকেল 5, সাইকেল 6। ধরো তোমার সাইকেল 1-এর ক্লাস তুমি দেখবা, আর্কাইভ ক্লাস। এই দেখো ভৌত জগত পরিমাপ, ভেক্টর, গতিবিদ্যা, যখন ক্লাস হবে এই যে ভেক্টরের ক্লাস হচ্ছে এখানে গিয়ে জমা হবে। আজকে প্রথম ক্লাস দেখবে, এখানে ক্লিক করলে দেখতে পারবা যে 1 নম্বর ক্লাস হয়েছে। এটা এখন ফাঁকা, এটা এখন ফাঁকা। কেন? কারণ গতিবিদ্যা এখনো শুরু হয় নাই, ভৌত জগত পরিমাপ এখন শুরু হয় নাই, বাট এটা ভরা আছে। এই যে এটা একেবারে ভরা। কেন? এটা আর্কাইভ। দেখো বিগত বছরে তোমাদের বড় ভাইরা যে ক্লাসগুলো করছে সেই ক্লাসগুলো আমরা আর্কাইভ হিসাবে দিয়ে দিছি। আর্কাইভ দেওয়ার উদ্দেশ্যটা কি? তোমার মনে করো অনেক সময় কলেজে পরীক্ষা বা কলেজে কুইজ বা কলেজে সিটি মানে ক্লাস টেস্ট, তো তখন তোমার কি করতে হবে যে ভাই আপনি তো এটা পড়ান নাই, এই টপিকটা তো পড়ান নাই বা এই অধ্যায়টা তো পড়ান নাই, আচ্ছা তাহলে তুমি আর্কাইভ থেকে দ্রুত দেখে নিলাম। ঠিক আছে? তোমার যদি ধরো যে কলেজের সাথে মানে একটু সাংঘর্ষিক হয়ে যায়, তবে আমরা চেষ্টা করবো যে কলেজে যে কোনো পরীক্ষা হওয়ার আগে যেন শেষ হয়ে যায়, ম্যাক্সিমাম সময় সেটাই হবে। বাট মনে করো অ্যাক্সিডেন্টালি যদি কোনোভাবে এটা হয়, তার জন্য একটা আর্কাইভ ক্লাসের ব্যবস্থা করা আছে। এই আর্কাইভ ক্লাসগুলো দেখলেও তোমার হবে। অনেক সময় দেখবা লাইভ ক্লাসগুলো, আমি অবশ্যই সাজেস্ট করবো লাইভ ক্লাসগুলো করবা। ধর আর্কাইভ একটা অধ্যায় করে রাখলাম, কিন্তু আমি সবসময় সাজেস্ট করবো লাইভ ক্লাসগুলাই বেশি করবা। কারণ লাইভ ক্লাসে কি হয়, প্রত্যেক বছর ক্লাসটা অপটিমাইজড হয়, প্রত্যেক বছর কন্টেন্ট একটু ডেভেলপ হয়, তাহলে ওই ডেভেলপ কন্টেন্টটা তুমি পাবা আর কি। তো এখানে দেখো এই যে প্রথমে আছে পাঠ প্রস্তুতি পর্ব। এই যে তোমাদের 27 তারিখ একটা পরীক্ষা আছে, তাই না? তো পরীক্ষার কথাটা একটু ছোট্ট করে বলি। পরীক্ষাটা কি হবে? এই যে এই 6টা ক্লাসের উপর, 1, 2 পাঠ প্রস্তুতি, 2 পাঠ প্রস্তুতি, 3 পাঠ প্রস্তুতি, 4 পাঠ প্রস্তুতি, 5, 6। দেখবা আমার মতো দেখতে একজন ভদ্রলোক, দেখবা এই 6টা ক্লাস নিচ্ছে। তো দেখবা তো কি পড়াইছে সেই লোকটা। তো এই 6টা ক্লাস করবা। এই 6টা ক্লাস কি ভাই কোনো অধ্যায়ের ক্লাস? উত্তর হচ্ছে না। তাহলে কি এই 6টা ক্লাস? এই 6টা ক্লাস হচ্ছে তোমার ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পড়তে গেলে কিছু বেসিক জিনিস দরকার হয়, ম্যাথমেটিক্যাল বেসিক। ঠিক আছে? ম্যাথমেটিক্যাল যে বেসিক জিনিসটা দরকার হয় সেটা ম্যাথের টিচাররা পারে না। এখন ম্যাথের টিচাররা পারে না, এখন আমাদের তো তাদের ভরসায় বসে থাকলে হবে না। তাহলে আমাদের কি করতে হবে? ওই জিনিসটা আমাদের পড়াইতে হবে, না হলে তো তুমি ফিজিক্সের অধ্যায় অনেক কিছু বুঝবা না। তো আমরা কি করছি, এই 6টা ক্লাসে ওই বেসিক জিনিসটা আমরা পড়াইছি, বুঝছো? ঠিক আছে? তাহলে এই 6টা ক্লাস করে তুমি এই যে 29 তারিখে আস্তে আস্তে করো ক্লাসগুলো, সমস্যা নেই, আস্তে 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 করো ক্লাসগুলো। মাত্র 6টা ক্লাস করে 29 তারিখে একটা পরীক্ষা আছে। পরীক্ষার কিন্তু একটা প্রাইজ মানিও আছে। ঠিক আছে? পরীক্ষা দিবা মানে এইটা মানে মানে বলা যায়, এটা মনে করো যে প্রথম কথা হচ্ছে তুমি ক্লাস করবা, এতে তোমার লাভ। তুমি পরীক্ষা দিবা, এতে তোমার লাভ। আবার পরীক্ষা দিয়ে টাকাও পাচ্ছ তুমি, মানে প্রাইজ মানিও পাচ্ছ, মানে কি চিন্তা করতে পারছো? লাভের উপরে লাভ। তাহলে এই 6টা ক্লাস করে ফেলবা দ্রুত। এবং আরো একটা জিনিস, এই 6টা ক্লাস করে আমার গ্রুপে অপূর্ব ফিজিক্স, দেখবা ফেসবুকে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে যদি তুমি তোমার ক্লাস নোটটা সাবমিট করো, তাহলে তার মধ্যে লটারি করে আমরা এই যে পরীক্ষা, কত তারিখে পরীক্ষা? 29 তারিখে পরীক্ষা। তাহলে 29 তারিখে পরে ধরো 30 বা 1 তারিখে আমরা লটারি করে 10 জনকে কিন্তু এই যে আমি যে টি শার্টটা পরে আসছি দেখছো, লব্ধি আমাদের ফিজিক্স ব্যাচের রয়্যাল টি শার্ট, এই টি শার্টটা কিন্তু আমি তোমাকে দিব। ঠিক আছে? তাহলে তুমি দ্রুত সুন্দর করে ক্লাস করে যদি সাবমিট করো, তাহলে ওইখান থেকে মনে করো যে 10 জন, তো তুমি ওইরকম একজন ভাগ্যবান হয়ে যেতে পারো। ঠিক আছে? তাহলে এই 6টা ক্লাস তুমি করে ফেলবা, বুঝছো? আস্তে আস্তে করে, এখন তো সময় আছে, এখন তো বাসায় বসে খালি ঘুমাইতেছো আর খাইতেছো, আর মাঝে মাঝে একটু ক্লাস করবা। ক্লাসটা আপাতত অপশনাল, যে খাবো ঘুমাবো তার মাঝখানে একটা ক্লাস করে ফেলবো। ঠিক আছে? আর তারপরে দেখো গতিবিদ্যার ক্লাস আছে, ভেক্টরের ক্লাস আছে, দেখো সব এখানে সুন্দর করে আর্কাইভ করা আছে। এবং এই দেখো আর্কাইভে এই যে লাস্টের দিকে এখানে দেখবা, কই গেল এটা, এখানে নাই, সরি। আচ্ছা, তাহলে এই আর্কাইভ ক্লাসগুলো এখানে আছে, সুন্দর করে দেখে ফেলবা। এবং শুধু আর্কাইভ দেখো এইটার না, প্রত্যেকটা সাইকেলের কিন্তু আর্কাইভ অ্যাড করা আছে। ঠিক আছে? আশা করা যায় প্রত্যেকটা সাইকেলের আর্কাইভ ওরা অ্যাড করে দিয়েছে। দেখি সাইকেল 2তে অ্যাড করছে কিনা, কই আর্কাইভ, এই যে আর্কাইভে চলে গেলা। আর্কাইভ, ও আচ্ছা এখন অ্যাড করে নাই, কামিং সুন চলে আসবে। ঠিক আছে? আস্তে আস্তে আর্কাইভ ক্লাসগুলো দেখবে অ্যাড করে দেবে। তো সাইকেল 1 আপাতত শুরু হয়েছে, তো সাইকেল 1 এর ক্লাসগুলো অ্যাড হয়ে গেছে, সাইকেল 2, 3 সবগুলো আস্তে আস্তে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে দাদা? গ্রুপটার নাম কি? আমার যে পাবলিক গ্রুপ অপূর্ব ফিজিক্স, 2টা গ্রুপ আছে, অপূর্ব ফিজিক্স কেয়ার, 2টা গ্রুপ, একটা পাবলিক গ্রুপ একটা প্রাইভেট গ্রুপ, 2টা গ্রুপে ঢুকে বসে রাখবা। ঠিক আছে? ওকে, এবার আসো, আমরা যখন অধ্যায় পড়াবো, আমরা কি পরীক্ষা নিব না? একটা অধ্যায় শেষ হলে কি পরীক্ষা নাই? অনলাইন বলে শুধু ক্লাসই করাবো, পরীক্ষা নিব না? অবশ্যই পরীক্ষা নিব। পরীক্ষা কেমন হবে একটু তোমার বলি। কোনো একটা অধ্যায়ের যখন ক্লাস হয়ে যাবে, তখন সেই অধ্যায়ের সাথে সাথে পরীক্ষা হবে না। কারণ অনেকে তো লাইভে করবে, অনেকে লাইভে ক্লাস শেষ করে ফেলবে। আবার অনেকে তো মনে করো যে আমার ফেভারিট স্টুডেন্ট যারা আবুলের মতো অনেকে আছে, তো তারা কি করবে? তারা তো ওই যে একটু ডিলে করবে। তো এই কারণে একটা অধ্যায় যখন শেষ হবে, তারপরে একটা দীর্ঘ সময়, দীর্ঘ মানে পর্যাপ্ত একটা সময়, একটা গ্যাপ দিয়ে ওই অধ্যায়ের পরীক্ষাটা হবে। পরীক্ষাটা 2টা স্টেপে হবে। পরীক্ষা হবে 2টা স্টেপে। প্রথম স্টেপটা হবে একটা এমসিকিউ টাইপ পরীক্ষা। এই যে 25টা এমসিকিউ থাকবে। এমসিকিউ মানে কিন্তু ম্যাথমেটিক্যাল এমসিকিউ, বুঝতে পারছো? ম্যাথমেটিক্যাল, একটু চিন্তা ভাবনা করে ম্যাথমেটিক্স করে অ্যান্সারগুলো দিতে হবে। 250 মার্কের 1 ঘন্টা 15 মিনিট টাইম থাকবে। এবার এই পরীক্ষা দেওয়ার পরে অনেকে হয় কি, যে এই পরীক্ষাগুলো ধরো এমসিকিউ টাইপ পরীক্ষা, এখন আমরা চাই মূল্যায়নটা যেন সঠিক হয়। তাহলে এটা হচ্ছে প্রিলি, এটা হচ্ছে সাইকেলের প্রিলি। এই প্রিলির পরে যারা টিকবে মানে পরীক্ষা যারা দিবে, তাদের মধ্য থেকে ধরো মানে এক এক অধ্যায়ের জন্য এক এক রকম হয়, আমরা পরীক্ষার মার্ক দেখে বলি, ধরো 50 জন, 60 জন বা 30 জন, মানে 30 থেকে 60, প্রথম 30 থেকে 60 জন, তাদেরকে আমরা একটা মেগা এক্সাম দিব। ঠিক আছে?
এই মেগা এক্সামটা কেমন? মেগা এক্সামটা হচ্ছে একেবারে জুমে বসে ক্যামেরা অন করে পরীক্ষা দেওয়া, যাতে তুমি টুকলিবাজি, ঠিক আছে, তারপরে চ্যাট জিপিটি এইসব ধানাই পানাই না করতে পারো। তো 15টা রিটেন থাকবে, রিটেন কোশ্চেন থাকবে, ওটা করে তোমার ওই খাতাটা সাবমিট করতে হবে। এটা 150 মার্কের হয় বা টাইমটা ভ্যারিয়েবল হইতে পারে। ধরো কোশ্চেন যদি একটু বড় বড় ম্যাথ দেয় তাহলে টাইমটা একটু বেশি থাকবে, একটু ছোট ছোট টাইপের ম্যাথ হলে টাইমটা একটু কম হবে। বাট মেগা এক্সামটা কিন্তু বেশ ইউনিক একটা এক্সাম হবে, অর্থাৎ হুবহু কোশ্চেন তুমি বই থেকে পাবা না, তোমার কিন্তু চিন্তা ভাবনা করে এই এক্সামটা দিতে হবে। কিভাবে এক্সাম হবে এগুলো যখন এক্সাম হবে সব আমরা ডিটেলস বলে দিব। কিভাবে তুমি জুম লিঙ্ক পাবা, জুম লিঙ্ক এই পরীক্ষাটা কিন্তু সবাই দিতে পারবে না। কয়জন পরীক্ষা দিতে পারবে? এখান থেকে টপ যে 30 থেকে 60 জন তারা কিন্তু এই পরীক্ষাটা দিবে এবং জুমে বসে ক্যামেরা অন করে। তো এর মধ্য থেকে যারা ধরো যে টপ 10 হবে তাদের জন্য প্রাইজ আছে, প্রাইজ মানি আছে। তো মেগা এক্সাম দিয়েও মনে করো যে অনেক অনেক ভালো স্টুডেন্ট, যেমন যারা বিগত বছরগুলোতে চান্স পাইছে, দেখবা আমাদের অনুভূতি শেয়ার বুয়েটে চান্স পাওয়ার পরে যখন অনুভূতি শেয়ার লাইভ হয়, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে যখন অনুভূতি শেয়ার লাইভ হয়, তখন দেখবা অনেকেই এসে যুক্ত হয়ে বলছে ভাই এই মেগা এক্সামগুলো দিয়ে আমি অনেক প্রাইজ পাইছি। মেগা এক্সাম দিলে টি শার্ট তো পাচ্ছই, টি শার্ট পাবাই, আবার মনে করো যে একটা প্রাইজ মানিও তুমি পেয়ে যাবা। তো অনেকে মনে করো যে এই মেগা এক্সাম দিয়ে কিন্তু মনে করো যে বাড়ি গাড়ি করে ফেলছে। তো এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ যে মেগা এক্সাম দিয়ে কোটিপতি হয়ে যাওয়ার, বুঝতে পারছো? তার মানে দেখো সাইকেলে এনরোল করলা, এনরোল করার পরে মানে এনরোলের যে টাকা সেটা তো উঠলোই, তার চেয়ে মনে করো আরো অনেক কিছু উঠে গেল, বুঝতে পারছো? বা একেবারে বড় লোক হয়ে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ তুমি এখানে পাইতেছো। এইবার আসো ক্যালকুলেটর নিয়ে কথাবার্তা বলি। এই যে দেখো আমার পিছনে একজন ভদ্রলোক আছে, ঠিক আছে, ভদ্র ছেলে। তো এই ভদ্রলোক দেখবা হচ্ছে আমাদের ম্যাথ সাইকেলে এই ভদ্রলোকের ছবি টবি আছে, এই ভদ্রলোক ম্যাথ ট্যাথ করায় বাচ্চাদের। তো এই ভদ্রলোকের একটা ক্যালকুলেটর হ্যাক্স একটা প্লেলিস্ট আছে। বিশেষ করে তোমরা যারা 9-10-এ ক্যালকুলেটর ব্যবহার করছো তারা কি এমএস ক্যালকুলেটর ব্যবহার করছো ম্যাক্সিমাম? তো এখন কথা হচ্ছে এমএস ক্যালকুলেটর দিয়ে ভাই হবে কিনা? উত্তর হচ্ছে হবে, কিন্তু এমএস ক্যালকুলেটরে একটু ম্যাথ ট্যাথ করা এখন ইন্টারের জন্য একটু কষ্টসাধ্য। বাট এমএস ক্যালকুলেটর দিয়ে কিন্তু হবে, হবে না তা বলতেছি না, হবে, বাট একটু কষ্ট। তো এই কারণে আমি বলবো যে ইএস প্লাস সিরিজ কি, ইএস ইএস বা ইএস প্লাস সিরিজ, এই ক্যালকুলেটর ইএস প্লাস এর ক্যালকুলেটর বা ইএক্স সিরিজের ক্যালকুলেটর, আর একটা হচ্ছে সিডাব্লিউ। এই যে 3 ধরনের। তো যদি কারো এটা থাকে তাহলে চলবে, সমস্যা নেই। যদি কারো কিছুই যদি না থাকে কিনতে হবে একটা, যে ভাই আমি ক্যালকুলেটরটা কিনা লাগবে, আমার কেনা লাগলে ভাই এটা কেনা লাগলে আমি বলবো এটা কেনা, ঠিক আছে? কেনা লাগলে এগুলা কেনার দরকার নেই যে আমার কিনতেই হবে একটা, ভাই এটা কেন। যদি তোমার এটা থাকে তাহলে তো ভালো, সমস্যা নাই। আর যদি তোমার এটা থাকে তাও হবে না তা না, হবে। কিন্তু যদি মনে করো এটা আছে আমি আর একটা ক্যালকুলেটর একটু কিনি, তাহলে ভাই এটা কিনবা, বুঝছো? এটা আছে কিন্তু আমি আরেকটা কিনি, তাহলে যদি মনে করো আরেকটা কিনবা তাহলে এটা কিনবা। মানে ধরো আমরা সবাই ফোন ব্যবহার করি না, তো ফোন কি হয়, এই যে আইফোন কি করে বছর বছর আপডেট করে না। আর আমরা কি করি, অনেকে যাদের একটু ফোন ফ্যান্টাসি থাকে যে আমি একটু ভালো ফোন ব্যবহার করবো, তারা কি করি, আপডেটটা তাড়াতাড়ি কিনে ফেলি। তো ওইরকম এটা হচ্ছে ক্যালকুলেটরের সবচেয়ে এখন বর্তমানের আপডেট ভার্সন, ঠিক আছে, আপডেট ভার্সন। তো এই ক্যালকুলেটরটা একটু আগের ক্যালকুলেটরগুলোর থেকে একটু ডিফারেন্ট। তো একটু যেহেতু ডিফারেন্ট, এই ক্যালকুলেটরের হিসাব নিকাশগুলো কেমনে করতে হয় একটু শেখা লাগবে। অনেক ফাংশন আছে, অনেক বোতাম আছে, দেখবে এই ক্যালকুলেটর যে বোতামগুলো আছে এগুলো অন্যগুলোর থেকে একটু ডিফারেন্ট। তো এখন কথা হচ্ছে তাহলে ভাই এটা কি করবো, কিভাবে শিখবো? এই যে তোমার এই যে এই ভাইয়ের হাতে দেখতে পাচ্ছ না, এই যে এটাই হচ্ছে সিডাব্লিউ, এটা হচ্ছে সিডাব্লিউ। তো এই ক্যালকুলেটরটা কিভাবে শিখবা? এই ক্যালকুলেটরটা শিখবা হচ্ছে এই যে ক্যালকুলেটর হ্যাক্স, এই প্লেলিস্টে চলে যাবা। কোথায় গিয়ে পাবা? এই যে ইউটিউবে সার্চ দিলেই পাবা। ইউটিউবে সার্চ দিলে দেখবা একটা ক্যালকুলেটর হ্যাক্সের প্লেলিস্ট চলে আসবে। এই দেখো ক্যালকুলেটর হ্যাক্স প্লেলিস্ট। এই প্লেলিস্টটা মনে করো একটা গোল্ডেন প্লেলিস্ট ক্যালকুলেটরের ব্যবহার শেখার জন্য। এটা এই প্লেলিস্টটা করার পরে তুমি ক্যালকুলেটরের বস হয়ে যাবা, ঠিক আছে? তো এই যে ছোট্ট ভদ্রলোক, এই ভদ্রলোক দেখবে এই ক্লাসগুলো সুন্দর করে নিচ্ছে। তো এখান থেকে ক্যালকুলেটরের ব্যবহারটা শিখে নিবা। তাহলে ক্যালকুলেটর নিয়ে তোমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে সেই কোশ্চেনেরও কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে কোনো কিছুই আসলে বাদ যাচ্ছে না, সবই চলে আসতেছে, তাই তো? এইবার আসো একটু ছোট্ট গল্প বলি, আমাদের 3টা স্টুডেন্টের গল্প বলি। এর নাম হচ্ছে কাবুল, এই হচ্ছে কাবুল, ঠিক আছে, সি ফর কাবুল। তো কাবুলের গল্পটা তোমার বলি। কাবুল হচ্ছে ভালো স্টুডেন্ট, ছোটবেলা থেকে মনে করো যে ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে আসছে, সবসময় একটা ভালো রেজাল্ট করে আসছে। এসএসসিতেও গোল্ডেন পাইছে, এসএসসিতেও খুব ভালো মার্ক পাইছে, একটা ভালো কলেজে, ওর কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হয়েছে। তাহলে কলেজ গেল, এবার কলেজে ভর্তি হওয়ার পরে এই যে এখনো তো কলেজে ক্লাস শুরু হয় নাই, তো কলেজে ভর্তি হওয়ার আগে থেকে মোটামুটি সাইকেলে এনরোল করে পড়াশোনা শুরু করে দিচ্ছে, পড়াশোনা থামায় রাখে নাই। কি করছিল হচ্ছে মানে পরীক্ষা দেওয়ার পরে, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে একটু টাইম পাইছিল, তখন একটু ঘুরে টুরে আসছিল, তখন একটু বেশি খেলাধুলা করছে, একটা অবসর সময় কাটাইছে। তারপরে এখন আবার জোর দমে পড়াশোনা শুরু করছে আর কি। এটা আমি তোমাদের গত বছরের কথা বলতেছি। তো তোমাদের সময় এরকম, তোমাদের মতো তো জোরদার পড়াশোনা শুরু করছে, কলেজে উঠছে, কলেজে ওঠার মানে কলেজে ক্লাস শুরু হওয়ার আগেই ফিজিক্সের ম্যাথের অনেকগুলো চ্যাপ্টার কিন্তু মোটামুটি বসে বসে শেষ করে ফেলছে। যেমন তোমারও এখন কলেজে ক্লাস শুরু হয় নাই, তুমি এখন কলেজে তো উঠোই না, আসলে কলেজে তো ভর্তি হও না এখন। তো কলেজে ভর্তি হওয়ার আগেই এই যে সাইকেলের ক্লাস শুরু হয়ে গেছিল, তখনও কিন্তু কয়েকটা ক্লাস মানে কয়েকটা অধ্যায়ের ক্লাস মোটামুটি আগে আছে।
এবার কলেজে যখন ক্লাস শুরু হয়েছে তখন ও দেখতেছে যে কলেজে ক্লাস শুরুর পরে এক এক টিচার, ধরো ফিজিক্স পড়াচ্ছে 3 জন টিচার, ম্যাথ পড়াচ্ছে 3 জন টিচার। এখন এক একজন টিচার এসে এক একটা অধ্যায় থেকে ক্লাস, এক একটা জায়গা থেকে ক্লাস শুরু করতেছে। ফিজিক্সের একজন টিচার ভেক্টর থেকে শুরু করলো, একজন টিচার তাপগতিবিদ্যা শুরু করলো, একজন টিচার পর্যাবৃত্ত গতি শুরু করলো। এখন তখন ও তো একটু মাথা খটকা লাগছে, কি ব্যাপার 3 জন টিচার 3 জায়গা থেকে শুরু করলো, এ তো কেমন হয়ে গেল। এখন করার কিছু নাই, কলেজে তো সিলেবাসটা শেষ করতে হবে, এবং কলেজে তো মনে করো যে একজন টিচার একটা মানে ক্লাসে একটা সেকশনে পড়ায় এমন না, কলেজের টিচাররা ভাগ করে পড়ে। তো এই কারণে 3 জন টিচার 3 জায়গা থেকে 3টা অধ্যায় শুরু করে দিল। এখন ওর একটু গন্ডগোল লাগতেছে, বাট ওর একটা সুবিধা হয়েছে কি, যে ও আমাদের সাইকেলে ভর্তি হয়ে কয়েকটা অধ্যায়ের ক্লাস তো করে রাখছে, মানে আমাদের সাথে চলতেছে আর কি, নিয়মিত ক্লাস করতেছে, কোনো ক্লাস ফেলে রাখতেছে না। তো সুন্দরভাবে ক্লাস করছে, করার পরে কলেজের পরীক্ষাতে ভালো নম্বর পাচ্ছে, কলেজের যে ক্লাস টেস্ট হচ্ছে সেই ক্লাস টেস্টও খুব ভালো নম্বর পাচ্ছে, মোটামুটি ক্লাসে মনে করো যে টপ 10 জনের মধ্যে থাকতেছে। তো টপ 10 জনের মধ্যে থাকতেছে, এরপরে মনে করো ফার্স্ট ইয়ার হয়ে গেল, ফার্স্ট ইয়ার কলেজে বেশ ভালো একটা রেজাল্ট করছে, তারপরে সেকেন্ড ইয়ারও বেশ ভালো একটা রেজাল্ট করছে। মানে ওর পড়াশোনা কখনো থেমে নেই, ও খেলাধুলা করতেছে, রেগুলার পড়াশোনাও করতেছে, সারাদিন ঘুমাচ্ছে এমন না, আবার সারাদিন পড়াশোনা করতেছে এমন আতেলো না, একেবারে সবকিছু রুটিন মেপে নিয়মিতভাবে যতটুকু দরকার যতটুকু খেলা দরকার বিকালে খেলাধুলা করতেছে, আবার রাতে এসে পড়াশোনা করতেছে, আবার কলেজেও যাচ্ছে, কলেজে গিয়ে কলেজের পরীক্ষাগুলোও দিচ্ছে, সকালবেলা মনে করো 10টা 12টা পর্যন্ত ঘুমাচ্ছেও না, সকালে 7টার মধ্যে ঘুম থেকে উঠে যাচ্ছে, বেশ একটা ভালো লাইফ স্টাইলও লিড করছে। দেন মনে করো সেকেন্ড ইয়ার গেল, সেকেন্ড ইয়ার যাওয়ার পরে এবার ও টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং। তো টার্গেট ইঞ্জিনিয়ারিং ও বেশ ভালো করে পড়াশোনা করছে, এবং মোটামুটি ওর একাডেমিক সাইকেলে আমাদের সাথে যেহেতু ক্লাস করছে, ওর কিন্তু একটা মানে বোর্ড পরীক্ষার পাশাপাশি কলেজ অ্যাডমিশন টেস্ট মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য যেমন পড়া দরকার, ওর কিন্তু অলরেডি একাডেমিক থেকেই সেই পড়াশোনার বেসটা তৈরি হয়ে গেছে। তারপরে যখন আর কি ইন্টার পরীক্ষা দেওয়ার পরে যে সময়টা পাইছে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়ার, সেই সময়টা খুব কষ্ট করছে, সেই সময়টা বোর্ড পরীক্ষার আগে যে পড়াশোনাটা করছে তার চেয়ে একটু বেশ জোর দিয়ে পড়াশোনা করছে, কারণ ওটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। তো তখন বেশ মানে যে ম্যাথটাও পারে সেই ম্যাথটা পারাম্যাথও বারবার করছে, পারে কিন্তু সেই পারাম্যাথটাও যেন কম সময়ের মধ্যে তাড়াতাড়ি করতে পারে, এই কারণে পারাম্যাথগুলো বারবার করছে, কথা বুঝছো। তো তারপরে মনে করো যে পরীক্ষা দিয়ে একেবারে বেশ ভালো একটা পজিশনে, ধরো বুয়েটে 112তম হয়েছে, 112তম হয়েছে, বুয়েটে চান্স পাইছে, তারপরে বুয়েটে পড়াশোনা করতেছে, এবং বুয়েটে গিয়েও সেই ভালো একটা রেজাল্ট করতেছে। তো এই হচ্ছে কাবুলের কথা, ঠিক আছে। এবার আরেকটা স্টুডেন্টের কথা বলি, এর নাম হচ্ছে বাবুল। কি এর নাম? বাবুল। ও একটু পাঙ্কু টাইপের, ঠিক আছে, পাঙ্কু টাইপের, কিন্তু পড়াশোনায় খুব খারাপ না, পড়াশোনায় ভালো। এসএসসিতে মনে করো যে এসএসসি পরীক্ষার আগে বেশ মানে সিরিয়াস হয়ে পড়াশোনা করে এসএসসি পরীক্ষা ভালো দিছে, ও মনে করো যে এসএসসিতে খুব ভালো রেজাল্ট করছে, দেন একটা ভালো কলেজেও ভর্তি হয়েছে। এবার কলেজে ভর্তি হওয়ার পরে ওর পিঠে 2টা ডানা গজাইছে, এই যে পিঠে এখানে একটা ডানা গজাইছে, এইখানে একটা ডানা গজাইছে, এবং ও মনে করো বেশ ভালোই উঠছে, কলেজে ভর্তি হওয়ার পরে বেশ ভালোই উঠছে। এখন টিচাররা এদিকে পড়াই যাচ্ছে, ওর মাথায় কিছু ঢুকতেছে না, 3টা টিচার 3 জায়গা থেকে পড়ানো শুরু করছে, ওর মাথায় কিছু ঢুকতেছে না, ও ক্লাসের মানে কলেজের ক্লাসগুলোও করতেছে না, আমাদের সাইকেলে এনরোল করছে, কিন্তু এনরোল করার পরে রেগুলার ক্লাস করতেছে না, ও ভাবতেছে যে 9-10-এ তো কম সিলেবাস, ছোট্ট একটা সিলেবাস পড়ে ফেলছি, ইন্টারে এমন কি আর, ইন্টারেও পারবো, আমার কেউ আটকে রাখতে পারবে না ইন্টারে। ওই ইন্টার পরীক্ষার আগে 3 মাস সময় থাকবে, টেস্ট পরীক্ষার পরে ওই 3 মাসে পড়াশোনা করে আমি ফাটাই ফেলবো। তো ওইটা চিন্তা করছে। তো চিন্তা করার পরে যখন মনে করে এরকম ক্লাস জমে গেছে, হঠাৎ করে একদিন ঘুমানোর পরও চিন্তা করতেছে যে আমি 1 বছর কলেজে, কিন্তু ফার্স্ট ইয়ার চলে গেছে, ফার্স্ট ইয়ার ডান, কলেজে ফার্স্ট ইয়ার হয়ে গেছে, ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিছে, পরীক্ষার রেজাল্ট দিছে, ফিজিক্সে ফেল, ম্যাথে ফেল, বায়োলজিতে কোনো মতে টেনে পাস করছে, ঠিক আছে, এরকম অবস্থা হয়ে গেছে। কিন্তু ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু পড়াশোনা করলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারতো, বাট কি হয়েছে, পড়াশোনা করে নাই, সারাদিন ফেসবুকিং করছে, সারাদিন ফোন চালাইছে, এবং চালানোর পরে ফার্স্ট ইয়ারে এসে ও একটা ডাব্বা খাইছে, বিশাল একটা হয়েছে, ডাব্বা খাওয়ার পরে ওর বাসায় মনে করো ওর আব্বা ধরে একদিন উদুম কেলানি দিছে, দেওয়ার পরে ওর হুশ হয়েছে, এবং ও দেখতেছে যাদের সাথে এসএসসিতে পড়াশোনা করছিল, ওর বন্ধু কিন্তু কিন্তু ওর বন্ধু কাবুল, কিন্তু ওর বন্ধু দেখতেছে কাবুল টপ 10-এ ঢুকে গেছে, ফার্স্ট ইয়ারের পরীক্ষায় কাবুল টপ 10-এ, আর ও করছে ফিজিক্সে ফেল। তো ওর তখন একটা রিয়েলাইজেশন আসছে যে কাবুল তো আমার চেয়ে ভালো স্টুডেন্ট না, আমি তো কাবুলের মতোই, তো ও আমার চেয়ে ভালো রেজাল্ট করে ফেলছে, ফার্স্ট ইয়ারে ও টপ 10-এ ঢুকে গেছে, আর আমি ডাব্বা খাইলাম, আমি ফেল করলাম। তারপরে ওর রিয়েলাইজেশন আসছে যে এভাবে তো চলতে পারে না, তখন ও মনে করো ঘুরে দাঁড়ানোর পরে এইবার দিন রাত মিলায়ে, ধরো আগে রেগুলার পড়াশোনা করলে 6 ঘন্টা পড়াশোনা করতো, এখন দিন রাত মিলায়ে দিনে 12 ঘন্টা করে পড়াশোনা করছে, এবং পড়াশোনা করে বিগত যে ডিউ পড়ে যাওয়া ক্লাসগুলা, যে ক্লাসের পাহাড় জমাই ফেলছিল, ওই ক্লাসগুলো করছে, এবং রেগুলারিটি মেনটেন করে আবার প্র্যাকটিস করছে, ম্যাথ করছে, মানে কঠোর পরিশ্রম করছে। এখান থেকে ডাব্বা খাওয়ার পরে একটা বিশাল কঠোর পরিশ্রম করছে, এই কঠোর পরিশ্রম করে একটা বিশাল কামব্যাক দিছে, বুঝতে পারছো, একটা কামব্যাক দিছে। কামব্যাক দেওয়ার পরে সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট করছে,
দেন বোর্ড পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করছে এবং ওর টার্গেট ছিল হচ্ছে মেডিকেল, ও মোটামুটি মেডিকেলে চান্স পাইছে, বুঝতে পারছো? মেডিকেলে চান্স পাইছে এবং মনে করো যে সলিমুল্লাহ মেডিকেল হয়েছে, সলিমুল্লাহ মেডিকেল হয়েছে, সলিমুল্লাহ মেডিকেলে চান্স পাইছে। তাহলে পাইছে কিন্তু চান্স, শেষ পর্যন্ত পাইছে। বাট কি হয়েছে, এই টাইমটা ছিল ওর লাইফের ট্রানজিশন পিরিয়ড, মানে মানে ঘুরে দাঁড়ানোর সময়টা। এই সময়টা সে কঠোর পরিশ্রম করছে, কঠোর পরিশ্রম করে শেষ পর্যন্ত ও টার্গেট ছিল মেডিকেল, ও মেডিকেলে ঢুকছে, বুঝতে পারছো? তাহলে দুইটা বন্ধুর গল্প শোনালাম। এবার এদের আরেকজন বন্ধু ছিল, এই বন্ধুর নাম হচ্ছে আবুল, এই যে আমার সেই বিখ্যাত স্টুডেন্ট, খুবই ফেভারিট স্টুডেন্ট আবুল, এ ফর আবুল। এখন ও কলেজে ধরো এসএসসি পরীক্ষা দিছে, এসএসসি পরীক্ষা কিন্তু ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু খুব ভালো স্টুডেন্ট ছিল, এসএসসি পরীক্ষায় গোল্ডেন পাইছে, গোল্ডেন পাইছে। গোল্ডেন পাওয়ার পরে কলেজে উঠছে, কলেজে উঠে হচ্ছে ধরো গ্রামে ছিল, এখনো ভাবছে না আমি ঢাকা যাব, ঢাকা গিয়ে পড়াশোনা করব। তো আসছে, ঢাকা আসছে, ঢাকা এসে একটা কলেজে ভর্তি হয়েছে। কলেজে ভর্তি হওয়ার পরে ঢাকার উঁচু উঁচু দালান কোঠা দেখে, ঠিক আছে, বেশ সুন্দর সুন্দর উড়াল সড়ক, বেশ সুন্দর সুন্দর পার্ক, এগুলা দেখে ওর মাথাটা গেছে ঘুরে, এবং ওর চোখে মনে করে রাখছে রঙিন চশমা, চোখে রঙিন চশমা লেগে গেছে, এই যে রঙিন চশমা, রঙিন চশমা লেগে গেছে, ঠিক আছে, ডানাও গজাইছে, বেশ বড় ডানা গজাইছে, বেশ ভালো ডানা গজাইছে। এবং রাত দিন মনে করো যে ঘোরাঘুরি, বন্ধুদের নিয়ে হ্যাং আউট, হ্যাঁ, ফোন তো আছেই, ফোন মনে করো যে আইফোন, ওর আব্বা আইফোন 16 কিনে দিছে, ঠিক আছে, আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিছে ওর আব্বা। এবং ক্লাসে এনরোল করছে, আমাদের ক্লাসে এনরোল করছে, কিন্তু 2টা ক্লাস করার পরে মনে হয়েছে পারবো, কোনো ব্যাপার না, কোনো চাপ নাই, নো চাপ, চিল, ঠিক আছে। তো দিয়ে ও মনে করো যে একেবারে উড়ে টুড়ে বেড়াইতেছে। উড়ে টুড়ে বেড়ানোর পরে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেয় নাই কলেজে, ফার্স্ট ইয়ারের পরীক্ষাই দেয় নাই, এই ফার্স্ট ইয়ার অনেক সময় অনেকে কলেজে পরীক্ষা দেয় না, না দিলে কোনো সমস্যা নেই, দেয় নাই, ঠিক আছে। কিন্তু আমার খুবই ফেভারিট স্টুডেন্ট। দেন তারপরে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেয় নাই, সেকেন্ড ইয়ারেও এরকম, সেকেন্ড ইয়ারে মনে করো যে রাত দিন ফোনে কথা বলতেছে, কার সাথে কথা বলে ওই জানে। তো এরকম কথা বলতেছে, সময় টময় কাটাচ্ছে, ফেসবুকিং করতেছে, এবং ফেসবুকে মনে করো যে রাত দিন স্ট্যাটাস, স্টোরি দেওয়া, বিভিন্ন জায়গায় খাইতে যাচ্ছে, স্টোরি দিচ্ছে, ফেসবুকে স্টোরি দিচ্ছে, ইনস্টাগ্রাম আইডিও খুলছে, তারপরে মনে করো আরও কয়েকটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইউজ করতেছে, তারপরে মাঝে মাঝে ব্লগ করে, বিভিন্ন রেস্টুরেন্টে খাইতে টাইতে গেলে ব্লগ করে, মানে বেশ বেশ সেলিব্রিটি টাইপের হয়ে যাচ্ছে আর কি। এরপরে সেকেন্ড ইয়ার গেল, সেকেন্ড ইয়ারে গিয়েও একটা ডাব্বা খেলো, সেকেন্ড ইয়ার পরীক্ষা দিছে, কিন্তু পরীক্ষা দেওয়ার পরে মোটামুটি ডাব্বা খাইছে। এবং কলেজে ধরো যে ঠেলে গুতায় ওকে কলেজ থেকে বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য টেস্টেও বেশ বিশাল একটা ডাব্বা খাইছে। কিন্তু তারপরে মনে করো ওর আব্বা আসছিল, আব্বা এসে ক্লাস মানে ওই প্রিন্সিপালকে রিকোয়েস্ট করার পরে পরীক্ষা দিছে। তো বোর্ড পরীক্ষা দিছে, বোর্ড এক্সাম দিছে। তো বোর্ড এক্সাম দেওয়ার পরে মনে করো যে কোনো মতে টাইনাটুনা পাস করছে, ঠিক আছে, কোনো মতে টাইনাটুনা পাস করছে, এখন A+ পাইছে, মানে এ পাইছে আর কি, ধরো, ঠিক আছে, এ পাইছে, দিয়ে মোটামুটি ধরো যে পাই। আমাকে বলতে ভাই এত পড়াশোনাই করে না, এ পাইলো কিভাবে? ওই মোটামুটি পড়াশোনা করে আর এদিক ওদিক বোর্ড পরীক্ষা তো বুঝো, এদিক ওদিক দেখে মোটামুটি এ পাইছে, আর 2-1টা সাবজেক্টে ধরো প্লাস পেয়ে গেছে, ঠিক আছে, ভাগ্যর জোরে। ধরো ওর সামনে ছিল হচ্ছে, ওর সামনে পরীক্ষা দিচ্ছে হচ্ছে বাবুল, পিছে পরীক্ষা দিচ্ছে হচ্ছে কাবুল, পিছে পরীক্ষা দিচ্ছে কাবুল, তা মানে বাবুলের থেকে একটু এদিক ওদিক করে কোনো সাবজেক্টে ধরো A+ পাইছে, ঠিক আছে, A+ পাইছে। এইবার A+ পাওয়ার পরে আর কি বলা লাগবে, স্বপ্ন ছিল বুয়েট। তো মানে ঢাকা থেকে যখন, গ্রাম থেকে যখন ঢাকা আসছে, তখন আমরা বলে আসছে আম্মা আমি বুয়েটে কিন্তু চান্স পেয়ে গেছি, অলরেডি 1 পা ঢুকে গেছে। তো বুয়েট গেল, বুয়েটে তো 1 পা ঢুকে গেল, শেষ। তারপরে মেডিকেলে পরীক্ষা দিল, মেডিকেলে মনে করো 4,000 কম বলে বলছি, 8,365তম হয়েছে মেডিকেলে চান্স পেয়েছে আর কি, বুঝতে পারছো, 8,365তম। তারপরে DU ডাব্বা, RU পাশই করতে পারে নাই, বুঝলা। কিন্তু আমার খুবই ফেভারিট স্টুডেন্ট। এখন ডিসিশন তোমার, তুমি কি হবা, তুমি বাবুল হবা নাকি তুমি কাবুল হবা, নাকি তুমি আমার ফেভারিট স্টুডেন্ট আবুল হবা, এই ডিসিশনটা তোমার, বুঝতে পারছো? তাহলে এখন লাইফটারে ঠিক করো, তোমার লক্ষ্য কি, আর তোমার লক্ষ্য কি, তোমার উদ্দেশ্য কি, সেই লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে সেই মোতাবেক গাইডলাইন ফলো করে পড়াশোনা করো। তোমাদের ম্যাথের জন্য আমি বলবো, সাজেস্ট করব, এই যে রাকিবের কোর্স, রাকিব আর অভি আর রাকিবের ম্যাথের জন্য, যাদের ম্যাথে একটা ভালো রেজাল্ট দরকার, চোখ বন্ধ করে এই সাইকেলে এনরোল হয়ে যাও, চোখ বন্ধ করে এই সাইকেলে এনরোল হয়ে যাবে। যারা ধরো হও নাই, এখানে যারা আসো তারা ম্যাক্সিমাম হয়েছো, কোনো সমস্যা নাই, যারা হও নাই চোখ বন্ধ করে, তোমার যদি মেডিকেল টার্গেট হয় তাও তো তোমার ম্যাথ তো লাগবে না বোর্ড পরীক্ষার জন্য, এটা তোমার ম্যাথের প্রিপারেশনের জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে। এখন অনলাইনের যুগে তুমি মনে করো যে কোনো চরে আসো, যেখানে ধরো একটা চরে থাকো, ওইখানে যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ, একটা ভালো টিচার পাওয়া খুব মুশকিল, প্রাইভেট পড়তে যাইতে হয় 5 কিলো দূরে গিয়ে, এরকম জায়গা যদি হয়, যেখানে আগে অনলাইন যখন ছিল না তখন পড়াশোনাটা এতটা কষ্টের ছিল, এখন অনলাইন চলে আসছে, অনলাইনে পড়াশোনা, অনেক স্টুডেন্ট অনলাইনে পড়াশোনা করে এবং শুধু অনলাইনে পড়াশোনা করেই একটা ভালো রেজাল্ট করা যায়। সো তোমার কাছে সেই সুযোগটা আছে, তুমি সেই সুযোগটা লুফে নাও, সেই সুযোগটা কাজে লাগাও। তো ম্যাথের জন্য আমি বলবো একটা বেস্ট কোর্স এটা, এখানে ভর্তি হওয়ার পরে, ঠিক আছে, তারপরে ভালো না লাগলে তুমি আমাকে বলবা, ভাই আপনি বলছিলেন ভালো লাগে, কথা বুঝছো, এইটা তোমার জন্য একটা বেস্ট কোর্স হবে ম্যাথের জন্য। ফিজিক্সের তো আমরা দায়িত্ব নিচ্ছি, আমি আর মাসুর,
ফিজিক্সে আমরা যা বলবো সেই কথাগুলো শুনবা, রেগুলার ক্লাস করবা, আমাদের গাইডলাইন ফলো করবা। আমরা যেভাবে তোমাকে গাইড করব তুমি আমাদের গাইডলাইনটা ফলো করবা, তাহলে এইটুকু গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি, তোমার বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে একটা কাঙ্ক্ষিত, তোমার যেটা লক্ষ্য সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা তুমি আনতে পারবা, তুমি যদি নিজে সৎ থেকে নিজে দায়িত্ব নিয়ে তুমি যদি পড়াশোনাটা করো। অনেকের দেখবা এখানে যারা অনেক স্টুডেন্ট আছো যাদের কি হয়েছে ক্লাস 10 এসএসসি পর্যন্ত মা অথবা বাবা পিছে লেগেছিল, ঠিক আছে, অনেকে দেখবা মা সাথে সাথে আছে, বাবা সাথে সাথে আছে, অনেকের আছে এটা। বাট এখন আমি যেটা বলবো, দেখবা মা বাবা এত সময় দিতে পারবে না, এবং কলেজে ধরো যে মানে স্কুলে যে পড়াশোনার যে বাউন্ডারি ওইখানে ধরো তোমার মা বাবা গাইড করতে পারবে, কিন্তু এখন পড়াশোনার পরিধিটা অনেক বড়, দেখবা অধিকাংশ মা বাবাই কিন্তু গাইডটা তোমাকে করতে পারবে না। এখানে কিন্তু নিজের গাইড নিজেকে করতে হবে, নিজের দায়িত্ব নিজের নিতে হবে। তো নিজের দায়িত্ব নিজে নিবা, পড়াশোনা করবা, এবং আশা করি কাবুলের মতো হবা, ঠিক আছে। বাবুলের মতো হইতে পারো, বাট বাবুলের মতো হইলে কষ্টটা কি, কষ্টটা হচ্ছে এই জায়গায় এসে ওর কিন্তু নাওয়া খাওয়া বাদ হয়ে গেছিল। এই জায়গাটা কিন্তু ও এখানে তো পরিশ্রম করে নাই, এই প্রথম যে টাইমটা, এই টাইমটাতে একটু মজা করে কাটাইছে, পরে এসে কি করছে দ্বিগুণ পরিশ্রম করছে। তো এটা তো একটা কষ্টের ব্যাপার না, সবাই কিন্তু এটা পারে না, ঠিক আছে, সবাই কিন্তু বাবুল হইতে পারবে না, কিন্তু সবাই চাইলে কাবুল হইতে পারবে, বুঝতে পারছো, এর মতো সবাই হইতে পারবা, এর মতো সবাই হয়তো কোনো ব্যাপার না। ও প্রত্যেকদিন পড়াশোনা করছে, যতটুকু পড়াশোনা করা দরকার ততটুকু পড়াশোনা করছে, যতটুকু খেলা দরকার ততটুকু খেলাধুলা করছে, সবকিছু রুটিন মাফিক ছিল, এটা তো সহজ ব্যাপার। কিন্তু প্রথমে ফার্স্ট ইয়ার ধরো গ্যাপ দিয়ে আসছো, সেকেন্ড ইয়ারে এসে ঘুরে দাঁড়ানোটা, সেকেন্ড ইয়ারে গিয়ে ঘুরে দাঁড়ানোটা, এটা তো অনেক কষ্টসাধ্য ব্যাপার, এটা সবাই পারে না। তুমি চাইলেই, তুমি যেখানে ধরো মানে প্রত্যেকদিন ধরো 6 ঘন্টা পড়াশোনা করতে, তুমি চাইলেই হুট করে পরের দিন 12 ঘন্টা পড়াশোনা করতে পারবা না, তুমি, এটা সম্ভব না। এটা হাতে গোনা কিছু স্টুডেন্ট হয়তো পারবে, তো এই কারণে সবাই কিন্তু এটা হইতে পারবে না। তাহলে সবচেয়ে সহজ হচ্ছে এটা হওয়া, এটা হওয়া সবচেয়ে সহজ, বুঝতে পারছো, এটা হওয়ার জন্য কোনো পরিশ্রম লাগবে না, এটা হওয়া সবচেয়ে সহজ। তো এটা হইলে কষ্টের ব্যাপার তো বুঝছই, সামনে দুনিয়া অন্ধকার, সামনে দুনিয়া অন্ধকার, আর এটা তো সবচেয়ে সহজ, তারপরে যেটা সহজ সেটা হচ্ছে এটা হওয়া। তো আমি তোমাদের এই রিকোয়েস্টটাই করবো, রেগুলারিটি মেনটেন করো, রেগুলারিটি মেনটেন করে পড়াশোনাটা করবা। তো আজকে প্রথম ক্লাস, আজকে তো পড়াইলামই না, আসলে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম। আজকে ক্লাস নিলে যে লাভটা হইতো তার চেয়ে বেশি লাভ হলো। দরকার এই ক্লাসটাই মাঝে মাঝে যখন দেখবা অলস অলস হয়ে যাবা, যখন মাঝে মাঝে দেখবা পড়াশোনার পাহাড় জমে গেছে, এই ক্লাসটা আবার দেখবা, দেখবা একটা নতুন উদ্যম পাবা, নতুন উদ্যম পেয়ে আবার পড়াশোনা করবা। প্রতিযোগিতার বাজারে তুমি প্রতিযোগিতায় টিকতে না পারলে কিন্তু কেউ দাম দিবে না, ঠিক আছে। লাইফের ধরো কেবল তো মানে তুমি তো এখনো ছোট মানুষ, লাইফের আরো অনেকগুলো স্টেজ আছে, আরো অনেক অভিজ্ঞতা সঞ্চয় বাকি, আরো অনেক বাস্তবতার মুখোমুখি হওয়া বাকি। তো যতই বাস্তবতার, যতই সামনের দিকে আগাবা, যতই বয়স বাড়বে, যতই বাস্তবতার মুখোমুখি পড়বা, যখন তুমি তোমার কাঁধে একটা চাপ এসে পড়বে যে আমি তো ফ্যামিলির ভবিষ্যৎ, আমার তো একটা দায়িত্ব নিতে হবে, যখন দেখবা যে বাবা রিটায়ার করতেছে, আমার তো চাকরি পাইতে হবে, আমার তো একটা কিছু করতে হবে, ধরো ফ্যামিলির হাল ধরতে হবে, এই যে চাপটা যখন ঘাড়ের উপরে এসে পড়বে, তখন বাস্তবতা দেখবা অনেক কঠিন। তো যেন এইরকম কঠিন বাস্তবতায় কখনো পড়া না লাগে নিজের ভুলের কারণে, সেই জিনিসটা মাথায় রাখবা। তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, তোমাদের একটা সুন্দর গাইডলাইন দিলাম, আশা করি এই এখন থেকে এটা মেনে চলবা, মেনে চললে লাইফ অনেক স্মুথ, ঠিক আছে। বিশেষ করে ইন্টারের এই লাইফটা, এই সময়টা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেক স্মুথ পার হয়ে যাবে। বাট যদি কথা না শোনো, যদি নিজের মনে করো যে খামখেয়ালিপনায় চলার চেষ্টা করো, তাহলে লাইফে হোঁচট খাবা। তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, লাইফে যেন হোঁচট খাওয়া না লাগে, সবার যেন ভালো হয়, সবাই যেন সবার কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা সেটা অর্জন করতে পারো, এই দোয়াই তোমাদের আমরা করি, এবং এর জন্যই তোমাদের সাথে আমরা থাকবো, ঠিক আছে। তো তুমি যদি আমার সাথে থাকো, আমি তোমার সাথে আছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, টাটা।